মা, তুমি এসে পড়েছো? বলি, পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, খুব সাবধানে সব নিয়ে এসেছি। আমার মধুমায়ের বিয়ের গয়না বলে কথা। বরের আংটিটা পেয়েছো তো? আংটিটা ছাড়া কিন্তু ওরা বিয়েতেই বসবে না। জানি গো জানি, বরের আংটি, মেয়ের সোনার হার, কানের দুল, দুগাছা চুড়ি সব নিয়ে এসেছি। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে আমার। ইস, এত সোনা গয়না কিনতে তোমার কত টাকা খরচা হয়ে গেল বাবা। এর জন্যই আমি বিয়ে করতে চাইনি। তুই চুপ কর দেখি পাগলি। তোর বাপ সারা জীবন ধরে এই আশাতেই তো টাকা জমিয়েছে। একদম হক কথা বলেছো তুমি। আমাদের মেয়েটা সুখে থাক, আমাদের আর কিচ্ছু চাই না। চলো চলো, খেয়ে শুয়ে পড়বে। রাতে খাওয়া দাওয়া সেরে মনোহর আর তার স্ত্রী মেয়ে সকলে ঘুমিয়ে পড়লো কিছুক্ষণের মধ্যেই। রাত তখন কত জানা নেই। হঠাৎই ঘরের মধ্যে বিকট শব্দে মনোহর ধরপড় করে উঠল। দেখলো ঘরে কতগুলো লোক। কে কে ঘরে? চুপ, একেবারে চুপ। একটাও শব্দ করলে একেবারে চুপ করিয়ে দেব। ওগো, ঘরে ডাকাত পড়েছে যে। আহ আহ চুপ! এই, এদের সবাইকে কষে বেঁধে ফেলতো, বড্ড বেশি আওয়াজ করছে। বল, তোর মেয়ের গয়না কোথায়? বল। দয়া করো, দয়া করো, সব কিছু নিয়ে যাও, কিন্তু আমার মেয়ের গয়নাগুলো নিও না। দয়া করো। বল বল, বলছি বল। নাটক হচ্ছে। মেরেই ফেলবো, মেরেই ফেলবো নইলে। মা, বলবো না, কিছুতেই বলবো না। বলছি, আমি বলছি, আমার বাবাকে বেরো না। লোহার আলমারির নিচে কাপড়ের মধ্যে আছে গয়না। না, মধু, মধু, কি করলি, কি করলি মা, কি করলি তুই এটা? এই, চুপ করতে বলেছি না? বাপ বেটির নাটক পরে করবি, যাত্রা দলের অভিনয় চলছে যেন। এই চল 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 চল, জলদি কর। না না না, নিও না, ওগুলো নিও না, আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। ওগুলো নিও না। এই তো সেই গয়না। 5 ভরি আছে ভাই। সর্দার যা খুশ হবে না দেখবি। চল চল, এবার একটু পরেই সকাল হয়ে যাবে। চল চল। হায় হায় হায়, হে কি সর্বনাশ হলো আমাদের। হে ভগবান। সামলাও মা, নিজেকে সামলাও। আহা, 2 দিন বাদে মেয়েটার বিয়ে ছিল, এবার কি হবে কে জানে। এ কি আর প্রথম নাকি? এর আগে কত বাড়িতে একইভাবে ডাকাতি হয়েছে, কিন্তু দেখো কারো কোনো হুঁশ নেই। কি হয়েছে এখানে? সকলে জটলা করে দাঁড়িয়ে কেন? শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। ওই ডাকাতরা আমার সর্বস্ব লুটে নিয়েছে। কিছু করো, কিছু করো। যা বাবা, ডাকাত কখন ডাকাতি করে নিয়ে ভেগে গেছে, এখন তাদের পাবো কোথায়? যখন ডাকাতি হচ্ছিল তখন খবর দিলে না? সত্যি বাবা, আমাদের কি আর কাজকর্ম নেই নাকি? যত সব। আর তোমরা দাঁড়িয়ে কি রঙ্গ তামাশা দেখছো শুনি? কি করছো কি তোমরা? ওই ডাকাত দল আমাদের সব শেষ করে দিল, আর তোমরা এভাবে কথা বলছো। ঠিকই তো, তোমরা রাজের সৈন্য, তোমরা থাকতেও এই ডাকাত দল একের পর এক বাড়িতে লুট করছে। এই, কাকে গরম দিচ্ছিস জানিস? মহারাজের আর খেয়ে দে কাজ নেই, ডাকাত ধরবেন, মামার বাড়ির আবদার। আজকে ওদের হয়েছে, কাল আমাদের হবে না কি ভরসা? এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে সবার, আর কারো কোনো হেলদোল নেই। এই খবরদার, আমাদের কাজ শেখাতে এসো না। কে বলেছে আমরা কিছু করছি না?
ডাকাত দলের তল্লাশি চলছে, ধরা পড়লে তখন জানতে পারবে। চলো তো। করবে না, ওরা কিচ্ছু করবে না। হায় ভগবান, এ কিসের শাস্তি দিলে আমায়? মন্ত্রী, রাজ্যের অভ্যন্তরীণ খবর কি বলো? আগে হ্যাঁ মহারাজ, আমি ছদ্মবেশে রাজ্যের বিভিন্ন অংশে ঘুরে বেরিয়েছি, প্রজাদের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, তাহলে বলো কি বক্তব্য তাদের? মহারাজ ক্ষমা করবেন, কিন্তু প্রজারা আপনার ওপরে খুবই অসন্তুষ্ট হয়ে আছে। অসন্তুষ্ট হয়ে আছে? কিন্তু কেন? তাদের ওপরে কোনো কর্তব্য পালনে তো আমি দ্বিধা করিনি। মহারাজ, রাজ্যের বিভিন্ন অংশে এক দুর্ধর্ষ ডাকাত দলের উৎপাত খুব বেড়েছে। তারা গরিব প্রজাদের বাড়িতে ডাকাতি করে সর্বস্ব লুট করছে। কিন্তু কি মন্ত্রী? এই ডাকাত দলের কথা তো আমায় তুমি বেশ অনেক দিন আগেই বলেছিলে। আগে হ্যাঁ মহারাজ। কিন্তু আমি তো তখনই এদের ধরার হুকুম দিয়েছিলাম, আর সেই দায়িত্ব দিয়েছিলাম আমি সেনাপতিকে। সেনাপতি! আজ্ঞে মহারাজ, আপনি বৃথা চিন্তিত হচ্ছেন। আমি তো কবেই আপনার হুকুম পালন করেছি মহারাজ। হুকুমের পালন করেছো? তাহলে এরা বুঝি ডাকাতদের ভূত, যারা ডাকাতি করে বেড়াচ্ছে? এ বাবা, না না মহারাজ, এগুলো ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা মাত্র। প্রজাদের কাজই হলো মিথ্যে বদনাম রটানো। কিন্তু সেনাপতি, আমি ছদ্মবেশে তাদের কাছে গেছিলাম, তারা সত্যিই খুব কষ্টের মধ্যে রয়েছে। অপরাধ নেবেন না মন্ত্রী মশাই। এইসব ছোটখাটো বিষয়ে মহারাজকে বিব্রত করার সত্যি কোনো দরকার আছে? এসবের জন্য তো আমরা রয়েছি। কিন্তু সেনাপতি! মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আজই আরো সৈন্য মোতায়েন করার ব্যবস্থা করব। সেনাপতি বেশ ব্যস্ত হয়ে রাজসভা থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে মনোহরের বাড়িতে আজকে পাত্রের বাবা প্রকাশ এসেছেন। সমস্ত ঘটনা শুনে তিনি গম্ভীর মুখে বললেন, দেখুন মনোহর বাবু, আপনাকে ভদ্রলোক বলেই তো জানতাম, আর আমরা তো এটাই জানি, ভদ্রলোকের একটাই কথা। প্রকাশ বাবু, আর অবস্থাটা একটু বুঝুন। বিশ্বাস করুন, আমি আপনার দাবি মতো সব কিছু জোগাড় করেছিলাম, কিন্তু মনোহর বাবু, এসব কথা বলে কোনো লাভ নেই। 5 ভরি গয়না না পেলে বিয়ে হবে না, বুঝেছেন? দয়া করুন, দয়া করে আমাকে একটু সময় দিন। আমি ধীরে ধীরে সব জোগাড় করে দেব, কিন্তু বিয়েটা আটকাবেন না, দোহাই আপনার। শুনুন মশাই, 5 ভরি গয়না হাতে পাবো তবেই বিয়ে হবে, নইলে নয়। আমার ছেলের জন্য মেয়ের বাবারা বসে আছে, বুঝেছেন? প্রকাশ বাবু, এত নিষ্ঠুর হবেন না, আমার মেয়ের কথাটা একটু ভাবুন। দৌড় মশাই, কান খুলে শুনে নিন, এ বিয়ে হবে না। যত সব ভিখারির দল জুটেছে। শান্ত হও বাবা, শান্ত হও। এটা কি করছো তুমি? এভাবে কেন নিচু করছো নিজেকে? পারলাম না রে, আমি তোর বিয়ে দিতে পারলাম না, মা। দরকার নেই এমন বিয়ের, যেখানে পাত্রের থেকে সোনার দাম বেশি। ওরকম বিয়ে দরকার নেই বাবা। ও কথা কেউ বুঝবে না রে মা। 10 লোকে 10 কথা বলবে, বলুক, যার যা ইচ্ছে বলুক। আমার বিয়ে হবে না হোক, আমি তোমাদের কাছেই থাকবো। এই যে ভাই, বলছি, আমার বাড়ির ডাকাতির কোনো বিচার হলো? ওই ডাকাত দল ধরা পড়লো? কোন ডাকাত? কোন ডাকাতি? তুমি কে ভাই? তোমায় তো চিনি না। আমি মনোহর, আমার বাড়ির ডাকাতির নালিশ করেছিলাম, তোমরা তফতিশ করতে এসেছিলে। বলো না ভাই, কি হলো? ধুর বাবা, চুলোয় গেল ডাকাত দল, আর চুলোয় গেল তোমার বাড়ির ডাকাতি। বলি, আমাদের কি আর কোনো কাজ নেই নাকি? ভাই শোনো না, আমার মেয়ের গয়নাগুলো। ওদের ডেকে কোনো লাভ নেই মনোহর দাদা, ওরা কেউ কিচ্ছু করবে না। আমার বাড়িতে ডাকাত দল সব লুটে নিল, কতদিন হয়ে গেল। তারপর আর কি,
কতবার রাজবাড়ি গেলাম, নালিশ জানানোর জন্য হতে দিলাম, কেউ মহারাজের কাছে যেতেই দিল না। কি বলছো কি? হ্যাঁ মনোহর দাদা, আমরা গরিব, আমাদের জন্য কেউ কিছু করবে না গো। তাই বিচারের আশা ছেড়ে নতুন ব্যবস্থা করো। তার মানে মেয়ের জন্য নতুন করে গয়না গড়াও। 50 ক্রোশ দূরে বিনিপুরের গ্রামে সোনা বেশ সস্তা, সেখান থেকে নতুন গয়না বানিয়ে এনো। বুঝলে গিন্নি, পুকুর পাড়ের জমিটা বেচে মেয়েটার জন্য গয়না গড়িয়ে দিই, বুঝলে? কি বলছো গো? পুকুর পাড়ে জমিটা বেচলে তুমি চাষ করবে কোথায়? আর আমরা খাবো কি? না বাবা, আমার বিয়ের জন্য আমি তোমাদের এত বড় বিপদে ফেলতে পারবো না, কিছুতেই না। আর তুমি বিনিপুর যাবে বলছো? বিনিপুর গ্রাম যে বহু দূর, এর মাঝপথে যে বিশাখার ভয়ঙ্কর জঙ্গল পড়ে। না বাবা, আমরা এই বিপদের মধ্যে তোমাকে কিছুতেই যেতে দেব না। তাতে আমার বিয়ে না হয় তো না হবে। আরে না রে মা, আমাদের বুড়ো বুড়ির দুটো পেট ঠিক চলে যাবে, কিন্তু তোর বিয়ে না হলে আমরা যে শান্তি পাবো না রে মা। কিন্তু বাবা, বিশাখার জঙ্গল যে খুব ভয়ানক। আরে তোমরা মিথ্যে ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হবে না। আমি ভোরবেলা যাব আর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসব। আমার খুব ভয় করছে গো, একেই তো বড় বিপদ গেল, এখন আবার এই সব কি জানি। গিন্নি, তুমি এত চিন্তা করো না তো। বিনিপুরে যদি সস্তায় সোনা পেয়ে যাই তাহলে কত ভালো হবে বলো তো। মেয়েটার বিয়ে দিতে পারবো। আমার জন্য তুমি আর কত কষ্ট করবে বাবা? তোমার কিছু বিপদ হলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। আরে আমার কিচ্ছু হবে না রে মা, তোরা নিশ্চিন্তে থাক। এই বলে মনোহর বিনিপুরের দিকে রওনা হলো। বিনিপুর থেকে বেশ কিছু কমে সোনা কিনে মনোহর যখন বিশাখার জঙ্গলের কাছে পৌঁছলো, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। নিকটবর্তী একজন বাসিন্দা মনোহরকে দেখে বললেন, আপনাকে দেখে তো ভিনদেশী মনে হচ্ছে কর্তা, কোথায় যাবেন? গো, আমি আসছি সেই মতিপুর গাঁ থেকে। কি বলেন কর্তা? মতিপুর তো এখান থেকে অনেক দূর, পথে পড়বে বিশাখার জঙ্গল। ওই জঙ্গলে যে ভূতের উপদ্রব। ভূতের উপদ্রব? ভূত বলে আবার কিছু হয় নাকি গো? হাসবেন না কর্তা, এ অতি সত্য কথা। সন্ধ্যার পরে ওই জঙ্গলে যে ঢোকে সে আর বেঁচে ফেরে না। ওই জঙ্গল অভিশপ্ত। ভূতেরা অনেক ভালো গো, অনেক ভালো। পৃথিবীতে মানুষের চেয়ে ভয়ানক আর কিচ্ছু নেই। আমি ভূতে ভয় পাই না। এই ভুল করবেন না কর্তা। কেন শুধু শুধু নিজের পরাণটা খোয়াবেন বলুন? আমার নিজের প্রাণের চিন্তা নেই ভাই। মেয়েটার বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্তে মরতেও পারবো। চলি গো। বাবা, কি ঘন জঙ্গল! এক হাত দূরের জিনিস অবধি দেখা যাচ্ছে না। এই জঙ্গলে ভূত থাকা আশ্চর্যের কিছু নয়। না, আর চলতে পারছি না, যেন শরীর ভেঙে আসছে। এদিকে খিদেও পেয়েছে। আর আমরা ঠিক এই সুযোগেই রাজকোষে ডাকাতি করব আর পশ্চিমে দুয়ার দিয়ে। কি হলো? এই গভীর জঙ্গলে মানুষের গলার আওয়াজ শোনা যাচ্ছে, যেন তাও একটা নয়, যেন মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসাথে রয়েছে। আরে তাড়াতাড়ি মাংসটা বানা ভাই, খিদেতে যে পেট কুই কুই করছে। আরে হ্যাঁ হ্যাঁ, তোর তো সবসময় খিদে পায়। মাংস হয়ে গেছে, এই ভাতটা হলেই জম্পেশ খাওয়া হবে। আরে তোদের হলো রে, কাল রাতে এত বড় কাজ আর আজকে তোদের খাওয়ার চিন্তা। ভাতের দল যত সব। এই ঘন জঙ্গলের মধ্যে এই সৈন্যগুলো কিসের জটলা করছে? আরে লোকটা, এই সর্দারটাই বাকি। সকলে কান খুলে শুনে নে, কাল রাত ঠিক 1 ঘটিকায় আমরা রাজকোষে আক্রমণ চালাবো। কি? রাজকোষ আক্রমণ করবে? এ তো সর্বনেশে ব্যাপার।
হ্যাঁ সর্দার, রাত 11 ঘটিকার মধ্যে সমস্ত রাজবাড়ি নিশ্চুপ হয়ে যায়। হ্যাঁ, আমরা ঠিক এই সুযোগে এই রাজকোষের ডাকাতি করব আর পশ্চিমের দুয়ার দিয়ে বেরিয়ে যাব। পশ্চিমের দুয়ার কেন সর্দার? কারণ এই দুয়ার দিয়েই সহজে আমরা জঙ্গলের পথে অন্ধকারে মিলিয়ে যেতে পারবো। সত্যি সর্দার, কি বুদ্ধি আপনার! আপনার বুদ্ধিতেই তো এই জঙ্গলকে ভূতের জঙ্গল বলে রটানো হয়েছিল, আর তাই তো লোকে ভুলেও এই জঙ্গলে ঢোকে না। আর আমরাও নিজেদের গোপন বৈঠক এইখানেই করতে পারি। হে ভগবান, এত বড় চক্রান্ত! রাজ্যের এত বড় সর্বনাশ করতে চলেছে এরা। আমার শিগগিরই মহারাজকে জানাতে হবে এগুলো। প্রহরী, দয়া করে আমাকে ভেতরে যেতে দাও। ভেতরে? কে তুমি? আর কি করতে প্রাসাদের ভেতরে যেতে চাইছো? আমি মহারাজের সঙ্গে দেখা করতে চাই। ভীষণ ভীষণ জরুরি কিছু কথা বলতে চাই। বলিহারি সাহস তো তোমার ভায়া, কথা নেই বার্তা নেই, মহারাজের সাথে দেখা। এখন এসব কথা বলার সময় নয় প্রহরী। মহারাজের সঙ্গে আমি দেখা করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। আমায় যেতে দাও। আরে আজব তো, যার তার সাথে উনি দেখা করবেনই বা কেন? দয়া করো প্রহরী, আমায় যেতে দাও। কি হয়েছে? কিসের এত গোলমাল? দেখুন না মহারাজ, এই ব্যক্তি নাছর বান্দা আপনার সাথে দেখা করতে চায়, বলছে খুব জরুরি ব্যাপার। একটু দয়া করে আমার কথাগুলো শুনুন, না হলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ, এসো, ভেতরে এসো। এই বাইরে দাঁড়িয়ে এসব কথা বলা উচিত নয়। কি বলছো কি তুমি? এ অসম্ভব। আমার রাজ্যের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, ওদের থাকতে আক্রমণ সম্ভব নয়। কিন্তু মহারাজ, ওরা খুব আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলছিল। আর তাছাড়া... কি হয়েছে মহারাজ? এই ব্যক্তি বলছেন আজকে রাতে রাজকোষে শত্রুরা আক্রমণ করবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। শত্রু আক্রমণ করবে? কি আবল তাবল কথা! কে তুই? কি করে জানলি এসব? আমি জানতে পেরেছি, তাই মহারাজকে জানাতে এসেছিলাম। ভাওতাবাজি পেয়েছিস? ভাওতাবাজি! এইসব উল্টো পাল্টা খবরের জন্য তোকে কারাগারে ভরা হতে পারে, জানিস? না, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি মহারাজ। চুপ বেয়াদব! মহারাজ, আপনি এসব কথা একদম কান দেবেন না, এসব গুজব। আমিও তো সেটাই ভাবছি সেনাপতি। আমাদের রাজ্যের সৈন্যদল অত্যন্ত সজাগ, তার উপর তুমি তাদের নেতৃত্ব করো। একদম তাই মহারাজ, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন। আমি থাকতে আপনার রাজকোষ সুরক্ষিত রয়েছে। যাক, নিশ্চিন্ত হলাম। তুমি সবাই যাও, আমিও আসছি। যাক, মহারাজ বিশ্বাস করেননি, তার মানে আজকে রাতের পরিকল্পনা সফল হবে। আজ্ঞে মহারাজ। এই লোকটা কি করে জানলো? কে করে জানলো এইসব? তবে কি লোকটা জঙ্গলে লুকিয়েছিল? লোকটা আমাকে দেখেনি তো? না না, এই ঘন অন্ধকারে দেখা অসম্ভব। আর দেখলোই বা কি করে? আজকে রাতে রাজকোষ লুটের পরে আমি এমনিতেই পালিয়ে যাব, তখন কেউ আমার টিকিটিও পাবে না। সর্দার, রাত্রি 1টা বেজে গেছে। এবার আমরা কি দরজা খুলে ভেতরে ঢুকবো? হ্যাঁ, এইবার এসেছে সেই সময়। সমস্ত রাজকোষ লুট করে নেব আমরা, আর তারপরে এই দরজা দিয়ে সাবধানে বেরিয়ে যাব। তারপরে আমরা সবাই এই রাজ্য ছেড়ে পালিয়ে যাব। একদম তাই। চলো চলো, একে একে ভেতরে চলো।
কি ব্যাপার সেনাপতি, অন্ধকারে অসুবিধা হচ্ছে? একটা মশাল জ্বালবো নাকি? মহারাজ মহারাজ আপনি আপনি কি সেনাপতি, খুব অবাক লাগছে তাই না? এত সুন্দর করে সাজানো পরিকল্পনা ভেস্তে গেল কি করে? মহারাজ মহারাজ আপনি আপনি ভুল বুঝছেন। আমি তো সব বন্দোবস্ত ঠিক আছে কিনা দেখতে এসেছিলাম। আর কত মিথ্যে বলবে সেনাপতি, তুমি ধরা পড়ে গেছো। আর সেটার সবটাই শুধুমাত্র মনোহরের জন্য। মহারাজ মহারাজ ও মিথ্যে কথা বলছে, আমি নির্দোষ, আপনি আমায় বিশ্বাস করুন। চুপ, একদম চুপ। তোমার মতো দেশদ্রোহীকে আমি বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। ভাগ্যিস মনোহর জঙ্গলে তোমায় দেখেছিল। মহারাজ, আপনি আমাদের বাপ মা। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমি যে না বলে যেতে পারবো না। কি বলবে সেটা বলো তো আগে। মহারাজ, কাল জঙ্গলের মধ্যে ওই সৈন্য দলের যে সর্দার ছিল, সে আর কেউ নয়, স্বয়ং সেনাপতি ছিল। আমি তাতে একটুও বিস্মিত নই মনোহর। আমার সন্দেহ ছিলই বহুদিন ধরে, শুধু আজকে সেটা দৃঢ় হলো। মহারাজ, এবার কি হবে? এবার সেটাই হবে যেটা অনেক দিন আগেই হওয়া উচিত ছিল। তোমার আড়ালেই আমি নিজের সৈন্যদের তৈরি রেখেছিলাম সেনাপতি। থুড়ি বিশ্বাসঘাতক। ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা? নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি ডাকাত দল তৈরি করে তাদের দিয়ে প্রজাদের বাড়িঘর লুট করেছো, তাদের সর্বশান্ত করেছো। তারা ক্ষমা করবে তোমায়? ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। ছি, কখনো নয়। তোমার মতো অপরাধীর করা শাস্তির ব্যবস্থা করব আমি। আর তার আগে ডাকাত দলের থেকে সব লুটের মাল ফিরিয়ে দেওয়া হবে প্রজাদের মধ্যে। ধন্য, আপনি ধন্য মহারাজ, আপনি ধন্য। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়।